নমস্কার, স্বয়ংপ্রভার আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগত। আজ আমরা আলোচনা করব নন বুক মেটেরিয়ালের ক্যাটালগিং কিভাবে করতে হয় বা গ্রন্থেতর আ যে উপাদানগুলো আছে আমাদের লাইব্রেরিতে সেগুলোর ক্যাটালগ আমরা কিভাবে করব। আলোচনার রূপরেখার সুবিধার্থে আমরা যে ভাগগুলো করেছি সেগুলি হলো আ গ্রন্থেতর সামগ্রী কি, তার বৈশিষ্ট্যগুলো কি, এর গুরুত্ব কি, আ এই গ্রন্থেতর যে উপাদানগুলি তার ক্যাটালগিং করতে গেলে আমরা যে তথ্যগুলো দরকার সেই তথ্যগুলো কোথা থেকে পাবো, আ এর আ বর্ণনাগুলো কিভাবে দেবো আমরা, আ সাধারণ উপাদানের যে উপাধি বা যেটাকে আমরা জেনারেল ম্যাটেরিয়াল ডেজিগনেশন বলছি সেটি কিভাবে আমরা বর্ণনা করব। আ গ্রন্থেতর যে সামগ্রী তার ক্যাটালগ করার যে বিভিন্ন পর্যায় সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। এছাড়া AACR2 অনুযায়ী বিভিন্ন ধরনের যে আ নন বুক ম্যাটেরিয়াল গুলো আছে যেরকম ম্যাপস, সাউন্ড রেকর্ডিং, মোশন পিকচার্স অ্যান্ড ভিডিও রেকর্ডিং, গ্রাফিক উপকরণ, মাইক্রোফর্মস, এগুলো কিভাবে আমরা ক্যাটালগ করব তার কিছু উদাহরণ আমরা দেখে নেব। এছাড়া আমরা যে নন বুক ম্যাটেরিয়ালে ক্যাটালগ করবার জন্য যে প্রবলেম গুলো দেখা যায়, বিভিন্ন ধরনের সমস্যা যেগুলো আসে সেগুলো নিয়েও আলোচনা করব। আমরা বর্তমানে ধীরে ধীরে কাগজবিহীন যুগে প্রবেশ করছি। তারই প্রতিচ্ছায়া গ্রন্থাগারে ক্রমবর্ধমান গ্রন্থেতর সামগ্রীর মাধ্যমে ফুটে উঠেছে। গ্রন্থাগারে এই নতুন নতুন ভিন্ন ধরনের সামগ্রী প্রবেশের সঙ্গে সঙ্গে এদের ক্যাটালগিং করার পদ্ধতিগুলো নিয়েও ব্যাপক আলোচনা হচ্ছে। অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুল এর যে দ্বিতীয় সংস্করণ, রিভাইজড যে সংস্করণ, যেটি ১৯৮৮ সালে বেরিয়েছিল এবং তার যে পরিবর্ধিত এবং পরিমার্জিত সংস্করণ ২০০২ সালে বা ২০০৫ সালে যেগুলো বেরিয়েছিল, সমস্ত সংস্করণেই কিন্তু এই জাতীয় সামগ্রীগুলোর ক্যাটালগিং এর গুরুত্ব ক্রমশই বৃদ্ধি পেয়েছে। যেহেতু এই ধরনের সামগ্রীগুলি গ্রন্থ অপেক্ষা ভিন্ন প্রকৃতির, তাই প্রথমেই এদের প্রকৃতিগত বৈশিষ্ট্যগুলো জানার সঙ্গে সঙ্গে ওই সামগ্রীগুলোর যে কন্টেনার বা আধার সেই সম্পর্কেও জানা প্রয়োজন। কারণ এখানে কন্টেনারের গুরুত্ব আছে। মানে যে আধারে এই সামগ্রীগুলোকে রাখা হয় তারও একটা কিন্তু গুরুত্ব আছে। এখন প্রথমেই আমাদের জানতে হবে যে নন বুক ম্যাটেরিয়াল বা গ্রন্থেতর সামগ্রী বলতে আমরা কি বুঝি? সোজা কথায় বই এবং অন্যান্য পত্র-পত্রিকা যেগুলো প্রিন্টেড আকারে থাকে সেগুলো বাদ দিয়ে বাকি সমস্ত যে তথ্যবাহী সামগ্রী আমাদের গ্রন্থাগারে থাকে সেগুলোকে আমরা গ্রন্থেতর সামগ্রীর মধ্যে রাখতে পারি। উদাহরণ হিসেবে অডিও ভিজুয়াল ম্যাটেরিয়াল যেমন সিডি, ডিভিডি, ভিডিও ক্যাসেট, মানচিত্র বা ম্যাপস, মাইক্রোফর্মস, মাইক্রোফর্মস আবার ২ রকমের হতে পারে, মাইক্রোফিল্ম, মাইক্রোফিশ, ইলেকট্রনিক রিসোর্সেস, পুঁথি বা ম্যানুস্ক্রিপ্টস, মিউজিক, সাউন্ড রেকর্ডিং, মোশন পিকচার, ভিডিও রেকর্ডিং, এই সমস্তগুলোই কিন্তু নন বুক ম্যাটেরিয়ালের মধ্যে আসবে। তো গ্রন্থেতর সামগ্রীর বৈশিষ্ট্য কি? গ্রন্থেতর সামগ্রীর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই যে এখানে কোনো প্রকারের আখ্যাপত্র থাকে না। সুতরাং ক্যাটালগিং প্রক্রিয়ার জন্য নির্ধারিত তথ্যাবলী, মানে যেটা কন্টেনার বা আধার, লেবেল বা যে অ্যাকম্পানিং ম্যাটেরিয়াল যা থাকে ওই নন বুক ম্যাটেরিয়ালটির সঙ্গে, তার থেকে আমরা আহরণ করতে পারি। ভিন্ন ধরনের বস্তুর জন্য তথ্যের মূল উৎসগুলি ভিন্ন প্রকারের হয়। গ্রন্থের মতনই
এইসব সামগ্রীর ক্যাটালগিংয়েও ৮টি ক্ষেত্রের প্রয়োজন আছে, যেখানে ৩য় ক্ষেত্রের প্রয়োজনীয়তা এই নন বুক মেটেরিয়ালের ক্যাটালগিংয়ের সময় বেশিরভাগ সময়ই আমরা দেখতে পাই। গ্রন্থেতর সামগ্রীর ক্যাটালগিংয়ে ৫ম ক্ষেত্র এবং ৭ম ক্ষেত্র অত্যন্ত বিস্তারিতভাবে বর্ণনার প্রয়োজন আছে। নন বুক মেটেরিয়ালের ক্যাটালগিং এর কি ইম্পোর্টেন্স সেটা যদি আমরা আলোচনা করি, তাহলে এটা বলতেই হয় যে নন বুক মেটেরিয়ালে যদি আমরা যথাযথ ক্যাটালগিং করে থাকি, তাহলে আমাদের যারা ব্যবহারকারী, গ্রন্থাগারের ব্যবহারকারী যারা, তারা কিন্তু সহজেই এই জাতীয় যে মেটেরিয়াল গুলো থাকে বা উপাদান থাকে, তা সহজেই খুঁজে বের করতে পারে। এছাড়া আমাদের লাইব্রেরির যে ইনফরমেশন রিসোর্স যেগুলো থাকে বা সম্পদ আমরা যেগুলোকে বলে থাকি, সেটি একটি সহজ ব্যবস্থাপনার মধ্যে আমরা রাখতে পারি এবং গবেষণা এবং শিক্ষার বিভিন্ন কাজে এই নন বুক মেটেরিয়াল গুলো আমাদের সহায়তা করে। এর জন্য আমাদের এই নন বুক মেটেরিয়াল গুলোর ক্যাটালগিং করা খুবই প্রয়োজনীয়। ক্যাটালগ করতে গেলে কোনো বুক হোক বা নন বুক মেটেরিয়াল হোক, আমাদের যে জিনিসটির দরকার সবচেয়ে বেশি হয়, সেটি হলো সেই আ উপাদানটির bibliographical যে ইনফরমেশন, মানে যাকে আমরা তথ্য বলছি, সেই তথ্যগুলো কোথা থেকে পাবো? তো সেই তথ্যের উৎস নিয়ে যদি আলোচনা করতে চাই, তাহলে AACR2R যে আ তথ্যের উৎসগুলো থেকে আমাদের তথ্য আহরণ করতে হবে নন বুক মেটেরিয়ালের ক্যাটালগিং করার জন্য, সেই আ তথ্যগুলো আমরা কোথা থেকে পাবো সেটি আমরা এখানে তুলে ধরছি। যেমন আ কম্পিউটার ফাইলস যদি হয়, তাহলে তার টাইটেল স্ক্রিন থেকে আমরা আ চিফ সোর্স অফ ইনফরমেশন হচ্ছে তার টাইটেল স্ক্রিন। তার থেকে আমরা তার bibliographical ইনফরমেশন নেব। গ্রাফিক মেটেরিয়ালস যেমন পিকচার্স, পোস্টার, ওয়াল চার্ট, এগুলোর ক্ষেত্রে সেই যে চার্ট বা পিকচার যেটা থাকবে, সেটি নিজেই একটি চিপ সোর্স অফ ইনফরমেশন। সেখান থেকেই আমাদের নিতে হবে। ম্যাপ এবং আদার যে কার্টোগ্রাফিক মেটেরিয়াল আছে, যেমন গ্লোব, অ্যাটলাস, এগুলো সমস্ত ক্ষেত্রেই কিন্তু সেই আইটেমটি থেকেই আমাদের আ ইনফরমেশন নিতে হবে বা তার কন্টেইনার বা সেখানে যে লেবেল লাগানো থাকবে, তার থেকে আমাদের ইনফরমেশন নিতে হবে। মাইক্রোফর্মস এর ইনফরমেশন, মাইক্রোফর্ম যে বিভিন্নগুলো যেমন মাইক্রোফিশ বা মাইক্রোফিল্ম যেগুলো থাকবে, তার যে টাইটেল ফ্রেম, সেখান থেকে আমরা আ যে bibliographical ইনফরমেশন সেই ডকুমেন্টটি, সেটি আমরা নিতে পারবো। এছাড়া মোশন পিকচার্স এবং ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে সেই আইটেমটি থেকেই আমাদের নিতে হবে, মানে যে সেই উপাদানটির থেকে। প্রিন্টেড মিউজিকের ক্ষেত্রে আমরা টাইটেল পেজ থেকে আমরা আ দেখতে পাবো যে এই মিউজিকের যে রচয়িতা কে বা মিউজিকটি কি বিষয়ের উপর, তার সম্পর্কে সমস্ত তথ্য কিন্তু আমরা ওই টাইটেল পেজ থেকেই পাবো। সাউন্ড রেকর্ডিং এর ক্ষেত্রে যে মিডিয়াম গুলোর মাধ্যমে সাউন্ড রেকর্ডিং করা হয়, সেখানে ডিস্ক বা টেপ, সব ক্ষেত্রেই কিন্তু লেবেল বা ওই কন্টেনার যেটা, তার থেকে আমরা আ আ চিপ যে ইনফরমেশন গুলো দরকার, সেই ইনফরমেশন গুলো পাবো। চিফ সোর্স অফ ইনফরমেশন হিসেবে এগুলোই আমাদের কাজে লাগবে। এছাড়া থ্রি ডাইমেনশনাল যে অবজেক্ট, যেমন বিভিন্ন ধরনের মডেল বা ডায়াগ্রাম বা বিভিন্ন গেম, সেগুলোর কিন্তু যে ইনফরমেশন, বিবলিওগ্রাফিক্যাল ইনফরমেশন, সেগুলো কিন্তু সেই অবজেক্টেই আমরা পাবো। এই যে আমরা এতক্ষণ ধরে যে চিপ সোর্স অফ ইনফরমেশন গুলো কথা বললাম, যে কোথা থেকে পাওয়া যাবে বিভিন্ন ধরনের যে নন বুক মেটেরিয়াল তাদের ক্ষেত্রে, সেইটা কিন্তু 1989 এ আ মাইকেল জর্মান কিন্তু এই তালিকাটি তৈরি করেছিলেন। এবার এই তালিকাতে যে উল্লেখিত উৎসগুলো আছে, সেগুলো যদি সেখান থেকে যদি আমরা কোনো প্রয়োজনীয় তথ্য না পাই, তাহলে পছন্দের ক্রমানুসারে আমরা নিম্নলিখিত তথ্যগুলো থেকে তথ্য গ্রহণ করতে পারবো। যেমন কোনো উৎস, যা আইটেমের অংশ, সেখান থেকে আমরা নিতে পারি। আ সহগামী আইটেম, মানে অ্যাকম্পানিং মেটেরিয়াল যদি কিছু থাকে, সেটার সঙ্গে আমরা আ যদি ইনফরমেশন পাই, সেখান থেকে নিতে পারি। যেকোনো উপলব্ধ উৎস,
অন্যান্য যে বিভিন্ন সোর্স অফ ইনফরমেশন থাকে সেগুলো থেকে আমরা নিতে পারি, অথবা কোনোটা যদি আমরা না পাই তখন আমরা নিজেরা যদি ওই সাউন্ড রেকর্ডিং শুনে বা মোশন পিকচার দেখে বা সেই ছবিটি দেখে বা চার্টটি দেখে বা যদি আমরা ম্যাপ নিয়ে কাজ করি সেই ম্যাপটি দেখে নিজেরাও কিন্তু যদি যা বুঝতে পারি সেটা দিয়েও কিন্তু আমরা এই ক্যাটালগ করতে পারি। এবার আমরা দেখব সেই নন বুক মেটেরিয়ালে যখন ক্যাটালগ করা হয় তা যে ডেসক্রিপশন এরিয়া সেই যে বর্ণনা, সেই বর্ণনার ক্ষেত্রে আমরা কি কি এখানে দিতে হয়। তো গ্রন্থেতর সামগ্রীর বিবরণ বর্ণনা গ্রন্থ এবং অন্যান্য মুদ্রিত উপকরণের মতোই একই নিয়ম অনুসরণ করে। গ্রন্থেতর সামগ্রীর এন্ট্রির মূল কাঠামোর মধ্যে রয়েছে শিরোনাম, বর্ণনা ক্ষেত্র এবং বিষয় বর্ণনা। বিবরণ বর্ণনাটি নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে বিভক্ত করা হয়, যেমন শিরোনাম এবং দায়িত্বের বিবৃতি, সংস্করণ, উপাদান বা প্রকাশনার ধরন, প্রকাশনা, বিতরণ ইত্যাদি, আকারগত বিবরণ, গ্রন্থমেলা বা সিরিজ, টিকা এবং সর্বশেষে মান সংখ্যা বা প্রাপ্যতার শর্তাবলী। এবার যে লেভেল অফ ডেসক্রিপশন নিয়ে যখন আমরা কথা বলি, গ্রন্থের ক্ষেত্রেও যেরকম আছে আমাদের নন বুক মেটেরিয়ালের ক্ষেত্রেও কিন্তু সেই রকম ভাবেই লেভেল অফ ডেসক্রিপশন আমাদের ক্যাটালগে দেখা যায়। এবার যদি আমরা প্রাইমারি লেভেলটা নিই বা ফার্স্ট লেভেল যদি নিই, সেখানে কি দেখবো, টাইটেল প্রপার যেটা সেটা দিতে হবে এবং ফার্স্ট স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি, তারপর স্টপ ড্যাশ দিয়ে এডিশন স্টেটমেন্ট, তারপর স্টপ ড্যাশ দিয়ে মেটেরিয়াল অর টাইপ অফ পাবলিকেশন অফ যেটা নেব তার যে স্পেসিফিক ডিটেলস সেটা কিন্তু আমাদের এখানে দিতে হবে, মানে যেটাকে আমরা জিএমডি বলছি। জিএমডি মানে জেনারেল মেটেরিয়াল ডেসক্রিপশন, সেটা কিন্তু আমাদের এই থার্ড এরিয়াতে উল্লেখ করতেই হবে এবং এটা খুব ইম্পর্টেন্ট নন বুক মেটেরিয়ালের ক্ষেত্রে। ফার্স্ট পাবলিশারের নাম দিতে হবে, তারপর স্টপ ড্যাশ দিয়ে বা ডিস্ট্রিবিউটর যার নামই থাকুক না কেন এখানে দিতে হবে, প্লেস অফ পাবলিকেশন দিতে হবে এবং ডেট অফ পাবলিকেশন দিতে হবে। ফিজিক্যাল ডেসক্রিপশন এরিয়াতে আইটেমের যে এক্সটেন্ট অফ আইটেম সেটি দিতে হবে। এটিও খুব একটা ইম্পর্টেন্ট ক্ষেত্র আমাদের নন বুক মেটেরিয়ালের ক্যাটালগিং এর ক্ষেত্রে। সপ্তম এরিয়াটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে নোট এরিয়াটাতে আমাদের সেই নন বুক মেটেরিয়ালটি সম্পর্কে অনেক তথ্য দেওয়ার সুযোগ থাকে, সেগুলো কিন্তু এই টিকা বা নোট এরিয়াতে আমরা দিয়ে থাকি এবং তারপর স্ট্যান্ডার্ড নাম্বার যেটা আমরা থাকবে সেইটিকে উল্লেখ করব। এক্সাম্পল হিসেবে যদি দেখি, এই যে আমরা একটা এক্সাম্পল দিয়েছি এখানে, দ্য কনফেডারেসি একটি এটা কি, এটা একটি ফিল্ম স্ট্রিপ, এটির প্রডিউসারকে মাল্টিমিডিয়া প্রোডাকশন, তা তিনি মানে এই মাল্টিমিডিয়া প্রোডাকশনই হচ্ছে এর রেসপন্সিবল ফর দ্য আইটেম। তো তার নামটা কিন্তু আমরা স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটিতে লিখেছি, স্টপ ড্যাশ দিয়ে পাবলিশারের নাম মাল্টিমিডিয়া সেটা দিয়েছে এবং কপিরাইট এটা হচ্ছে 1972, সেটি আমরা উল্লেখ করে দিয়েছি। নোট এরিয়াতে আমরা লিখেছি ফর ফিল্ম স্ট্রিপস, এখানেও কিন্তু কতটি ফ্রেম আছে সেটিও কিন্তু আমাদের উল্লেখ করে দিতে হচ্ছে ফিজিক্যাল ডেসক্রিপশন এরিয়াতে। এবার যদি আমরা সেকেন্ড লেভেল আমরা যদি আলোচনা করি ডেসক্রিপশনে, তাহলে সেখানে কিন্তু অলমোস্ট আমরা সবকিছু দেব। কিরকম, সেখানে শুরু হবে টাইটেল প্রপার দিয়ে এবং টাইটেল প্রপারের পর একটা থার্ড ব্র্যাকেট দিয়ে জেনারেল মেটেরিয়াল ডেজিগনেশনটা দেওয়া থাকবে, দিয়ে তারপর আমাদের যদি প্যারালাল টাইটেল থাকে সেটি একটি ইকুয়াল চিহ্নের পর বসবে, আর যদি না থাকে আদার টাইটেল ইনফরমেশন যদি থাকে সেটা কোলন পর বসবে এই টাইটেল প্রপারের পর, যেরকম আমরা বইয়ের ক্ষেত্রেও দেখেছি। এই টাইটেলের ডেসক্রিপশন দেওয়ার পর আমাদের স্ল্যাশ দিয়ে ফার্স্ট স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি, মানে যদি লেখক বা
যদি মানে কম্পোজার যার নামই থাকুক না কেন যেটি করছি সেই স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি দিতে হবে। তারপর একটা সেমিকোলন দিয়ে তারপরও যদি আর কোনো রেসপন্সিবিলিটি থাকে কারোর, সেইগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো, অ্যাডিশনাল গুলো। এই যে স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি এরিয়া, এটি শেষ হয়ে যাওয়ার পর একটি স্টপ ড্যাশ দিয়ে এডিশন এরিয়াতে আমরা যাব এবং এখানে এডিশন স্টেটমেন্ট দেব, দিয়ে একটি স্ল্যাশ দিয়ে এডিশন স্টেটমেন্টের জন্য কেউ যদি রেসপন্সিবল থাকে তার নামটি এখানে উল্লেখ করতে হবে এবং স্টপ ড্যাশ দিয়ে আমরা মেটেরিয়াল ও টাইপ অফ পাবলিকেশনের যে স্পেসিফিক ডিটেলস সেটি এখানে উল্লেখ করতে হবে। আর তারপর স্টপ ড্যাশ দিয়ে ফোর্থ এরিয়াতে আমরা চলে যাব, সেখানে ফার্স্ট প্লেস অফ পাবলিকেশনটা আমরা দেব, ডিস্ট্রিবিউশন যাই হোক না কেন তার এখানটায় আমরা দিতে হবে। এখানে ডিস্ট্রিবিউশন কথাটিও খুব ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে এই মোশন পিকচার্স এর ক্ষেত্রে কিন্তু ডিস্ট্রিবিউটরদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই জন্য অনেক সময় ডিস্ট্রিবিউশন এরিয়াটা এখানে আমরা ব্যবহার করে থাকি। তারপর একটি কোলন দিয়ে যে পাবলিশার বা ডিস্ট্রিবিউটর তার নামটি দেওয়া হবে এবং কমা দিয়ে ডেট অফ পাবলিকেশনটা দেওয়া হয়। ফিজিক্যাল ডেসক্রিপশন এরিয়াতে আমরা এক্সটেন্ট অফ আইটেমস মানে যে অন্যান্য ফিজিক্যাল ডিটেলস সেগুলো দিই, তারপর কোলন দিয়ে ডাইমেনশন কিরকম সেটা দিই। যদি সেটি কোনো সিরিজ এরিয়ার অন্তর্গত হয় তাহলে সেটি স্টপ ড্যাশ দিয়ে একটি ব্র্যাকেট দিয়ে তার মধ্যে সিরিজের টাইটেল লিখতে হয় এবং তারপর স্ল্যাশ দিয়ে কেউ যদি পার্টিকুলারলি সেই সিরিজটির জন্য রেসপন্সিবল হন তার নামটি দিতে হয়, কমা দিয়ে সিরিজের আইএসএসএন নাম্বার দিতে হয়, তারপর সেমিকোলন দিয়ে যে সিরিজের যে নাম্বার বিভিন্ন যে ভাগগুলো বেরোয় সিরিজে সেগুলো প্রত্যেকটি বিভিন্ন নাম্বার দিয়ে ডিনোট করা হয়, তো সেই নাম্বারটাও কিন্তু এখানে দিতে হবে এবং ফুল স্টপ দিয়ে টাইটেল অফ দ্য সাব সিরিজ যদি কোনো সাব সিরিজ থাকে সেটিও কিন্তু এখানে উল্লেখ করতে হয়। সপ্তম এরিয়াতে বিভিন্ন নোট আমরা দিতে পারি টিকা হিসেবে, কারণ এই মেটেরিয়াল গুলো সহজেই আমরা পেতে পারি না, বিভিন্ন জায়গাতে এগুলো পাওয়া যায় না এবং এগুলো চোখে দেখে বোঝা যায় না যে সেইটি কিসের ওপর আছে বা তার ভেতরে কি কি ইনফরমেশন পাওয়া যাবে, সেই জন্য সেটি আমরা টিকা এরিয়াতে বিভিন্ন নিয়ম অনুসারে আমরা এগুলো লিখে থাকি। আর অষ্টম এরিয়াতে যে স্ট্যান্ডার্ড নাম্বার সেটি আমরা লিখে থাকি। একটা এক্সাম্পল যদি নিই, আবার আমরা আগের এক্সাম্পলটাকেই যদি আমরা করি আর কি, সেই এক্সাম্পল অনুযায়ী যদি আমরা ক্যাটালগ কার্ড তৈরি করি তাহলে তা কনফেডারেসি, যেটা ব্র্যাকেটের মধ্যে দেখো এবার আমরা লিখেছি ফিল্ম স্ট্রিপ মানে এর জিএমডি যেটা মানে জেনারেল মেটেরিয়ালস ডেজিগনেশন সেটি দিয়েছে, তারপর কোলন দিয়ে আমরা যে আদার পার্ট অফ দ্য টাইটেল সেটি লিখেছি দ্য লস্ট কজ রিভিজিটেড, দিয়ে স্ল্যাশ দিয়ে যিনি প্রডিউসার তার নামটি লিখেছি প্রডিউসড বাই মাল্টিমিডিয়া প্রোডাকশনস, স্টপ ড্যাশ দিয়ে প্লেস অফ পাবলিকেশনটা লিখেছি স্ট্যানফোর্ড সিএ দুটোই। আমরা এরপর আমরা চতুর্থ যে ক্ষেত্র সেখানে চলে যাচ্ছি এবং প্লেস অফ পাবলিকেশন স্ট্যানফোর্ড এবং সিএ দুটো আছে সেই দুটি উল্লেখ করছি। এছাড়া একটা কোলন দেওয়ার পর যে পাবলিশার তার নামটিও দিচ্ছে, এখানে প্রডিউসার তার নাম হচ্ছে মাল্টিমিডিয়া এবং কপিরাইট যেটা সেটিও আমরা উল্লেখ করে দিয়েছি 1972। ফিজিক্যাল ডেসক্রিপশন এরিয়াতে চারটি ফিল্ম স্ট্রিপ যেহেতু এটি এবং তার যে ফ্রেমের যে সাইজ সেটিও কিন্তু আমরা ওই স্ট্রিপের পর একটি ব্র্যাকেটের মধ্যে দিয়েছি এবং কোলন দিয়ে এর যে কালার স্ট্রিপগুলো সেটি উল্লেখ করে দিয়েছি। এছাড়া সেমিকোলন দিয়ে একটি আমরা ওই যে আয়তন সেটি দিয়ে দিচ্ছি 35 mm লেন্থের এবং স্টপ ড্যাশ দিয়ে এটি যে সিরিজের অন্তর্গত সেই সিরিজের নামটি দিয়েছি দ্য বেসিস অফ আওয়ার বিলিভস। এবার তৃতীয় স্তরের যদি আমরা বর্ণনাগুলো নিয়ে আলোচনা করি তাহলে দেখা যাবে নিয়ম অনুসারে প্রয়োজনীয় সকল উপাদান অন্তর্ভুক্ত করতে হবে, এছাড়া ঐচ্ছিক উপাদানগুলিও এই উদ্দেশ্যে অন্তর্ভুক্ত করা যেতে পারে। তৃতীয় স্তরের বর্ণনা সাধারণত জাতীয় গ্রন্থাগার এবং গবেষণা গ্রন্থাগারগুলোতে প্রয়োজনীয় হয়, কারণ এখানে আমরা ধরে নিই যে গবেষণা গ্রন্থাগারগুলোতে যারা আসেন তাদের
গবেষণা সংক্রান্ত যে তথ্যের প্রয়োজন হয় তার জন্য কিন্তু যেকোনো ক্যাটালগ ইন ডেপথ যদি ইনফরমেশন দিতে পারে সেটি খুব একটা কাজের হয় না। তো সেই জন্য কিন্তু এই তৃতীয় স্তরের যে ক্যাটালগ গুলো তৈরি হয় সেগুলো কিন্তু এই জায়গাগুলোতে ব্যবহার করা হয়। জাতীয় গ্রন্থপঞ্জিগুলো সাধারণত তৃতীয় স্তরের বর্ণনায় অনুসরণ করে। এবার ওই সেম এক্সাম্পলকে যদি আমরা দেখি, দেখুন দ্বিতীয়টির সাথে কি পার্থক্য। এখানে আমরা প্রথম ৪টি এরিয়াতে কিন্তু কোনো পার্থক্য নেই। কিন্তু যে ফিজিক্যাল ডেসক্রিপশন এরিয়া, 5th এরিয়া যেটা, সেখানে কিন্তু আমরা পুরোটা যে ফিজিক্যাল ডেসক্রিপশন সেটা যেমন দিয়েছি, তার সঙ্গে কিন্তু অ্যাকম্পানিং মেটেরিয়াল গুলোও আমরা যোগ করেছি। মানে দুটো সাউন্ড ক্যাসেট এর সঙ্গে আছে, যার রানিং টাইম আরকি, প্লে টাইম যেটা ৩৭ মিনিট ৪০ সেকেন্ড সেটাও আমরা উল্লেখ করে দিয়েছি। এর সঙ্গেও আবার একটা টিচার্স ম্যানুয়াল আছে যেটা ৬ পাতার এবং ২২ সেন্টিমিটার যেটার আয়তন, তো সেইটিও আমরা উল্লেখ করে দিয়েছি। তো এই যে অ্যাকম্পানিং মেটেরিয়ালটা এটার মধ্যে ঢুকেছে, তো এইটি একে দ্বিতীয় যে পর্যায়ের আর কি আমরা যদি বর্ণনা, তার সঙ্গে তৃতীয় পর্যায়ের বর্ণনাকে আলাদা করেছে। এখন সাধারণ উপাদান উপাধি বা জেনারেল মেটেরিয়াল ডেজিগনেশন বলতে কি বুঝবো আমরা? গ্রন্থের ক্ষেত্রে আমাদের এই জেনারেল মেটেরিয়াল ডেজিগনেশন প্রযোজ্য নয়, কারণ সেখানে শুধু একই প্রকারের বস্তু মানে গ্রন্থের ক্যাটালগিং করা হয়। কিন্তু গ্রন্থেতর সামগ্রীর ক্ষেত্রে যেহেতু নানান ধরনের সামগ্রীর ক্যাটালগিং করা হয়, তাই এই সব সামগ্রীর বৈশিষ্ট্য, যে প্রকৃতি গতভাবে যে বৈশিষ্ট্যগুলো সেটাও কিন্তু নথিবদ্ধ করার প্রয়োজন হয়ে পড়ে। এই চরিত্রগত বৈশিষ্ট্যকে আমরা জিএমডি বলি। অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলের সেকেন্ড এডিশনের ক্ষেত্রে যে জেনারেল মেটেরিয়াল ডেজিগনেশনের দুটি তালিকা দেওয়া হয়েছে। প্রথম তালিকাটি সংক্ষিপ্ত এবং এটি ব্রিটিশ এজেন্সিদের জন্য। দ্বিতীয় তালিকাটি অপেক্ষাকৃত দীর্ঘ এবং এটি অস্ট্রেলিয়া, কানাডা এবং আমেরিকান যুক্তরাষ্ট্রের জন্য প্রযোজ্য। জেনারেল মেটেরিয়াল ডেজিগনেশন মূল আখ্যার পরে একটি বন্ধনীতে লেখা হয়। বন্ধনীটাকে আমরা সাধারণত তৃতীয় বন্ধনী বলে থাকি। এবার জেনারেল মেটেরিয়াল ডেজিগনেশনের এই যে দুটি লিস্টের কথা বলা হলো, আমরা এক নজরে দেখে নিই প্রথম লিস্টে কি কি মেটেরিয়াল রাখা হয়েছে এবং দ্বিতীয় লিস্টে কি কি মেটেরিয়াল রাখা হয়েছে। প্রথম লিস্টে রাখা হয়েছে ব্রেইল মেটেরিয়াল, কার্টোগ্রাফিক মেটেরিয়াল, কম্পিউটার ফাইল, গ্রাফিক্স, ম্যানুস্ক্রিপ্ট, মাইক্রোফর্ম, মোশন পিকচার, মাল্টিমিডিয়া, মিউজিক, অবজেক্ট, সাউন্ড রেকর্ডিং, টেক্সট, ভিডিও রেকর্ডিং ইত্যাদি। দ্বিতীয় লিস্টে দেখুন, প্রথম লিস্টে যেগুলো আছে সেগুলো বাদ দিয়েও আর্ট অরিজিনাল, আর্ট প্রোডাকশন, চার্ট, ডায়োরামা, ফিল্ম স্ট্রিপ, ফ্ল্যাশ কার্ড, গেম, গ্লোব, কিট, মডেল, মাইক্রোস্কোপ স্লাইড, মিউজিক, পিকচার, রেলিয়া, স্লাইড, এই সমস্ত কিন্তু টয়, ভিডিও রেকর্ডিং, এই সমস্ত কিছুই রাখা হয়েছে। গ্রন্থেতর সামগ্রীর ক্যাটালগ করার যে বিভিন্ন পর্যায় আছে সেগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে প্রথমেই বলতে হয় যে ফার্স্ট যে স্টেপ সেটি হচ্ছে আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণ করা। মানে যে সামগ্রীটির আমরা ক্যাটালগিং করব সেই সামগ্রীটি কি ধরনের, সেটি কি সিডি বা ডিভিডি বা অন্যান্য কোনো ধরনের নন বুক মেটেরিয়াল, সেটি কিন্তু আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। দ্বিতীয় স্টেপে আমাদের একটা, যেখানে আমরা ডেসক্রিপটিভ ইনফরমেশন নেব, সেই ইনফরমেশনটা কোথা থেকে নেব বা কি নেব সেটা আমাদের ডিসাইড করতে হবে। যে আমাদের শিরোনাম কি হবে, মানে হেডিংটা কি হবে, প্রকাশক কি বা নির্মাতার নাম কি নেব, তারিখ কোথা থেকে নেব, এগুলো কিন্তু আমাদের ফার্স্টে সেকেন্ড স্টেপেই ডিসাইড করতে হবে। থার্ডে আমাদের শিরোনামটা কি হবে, সেই কিওয়ার্ডটা বা বিষয় শ্রেণী যার মাধ্যমে আমরা এটাকে প্রকাশ করব বা পাঠকেরা যার মাধ্যমে
এই নন বুক মেটেরিয়াল গুলোর খোঁজ করবেন, সেই শব্দটি কি হবে সেইটি কিন্তু আমাদের নির্ধারণ করতে হবে। আর চতুর্থ যে পর্যায় বা 4th স্টেপ যেটা, সেটিতে কিন্তু আমাদের যে ক্লাসিফিকেশন নাম্বার সেটি বের করতে হবে। আমরা সাধারণত ডিউই ডেসিমাল ক্লাসিফিকেশন বা ডিউই দশমিক বা অন্যান্য শ্রেণীবিন্যাস পদ্ধতি ব্যবহার করে এই ক্লাস নাম্বারটা বের করে থাকি। AACR2R অনুসারে গ্রন্থতর সামগ্রীর ক্যাটালগিং এর নিয়মাবলীর আলোচনা করতে হলে আমাদের কতগুলো ব্যাপার মাথায় রাখতে হবে। গ্রন্থতর সামগ্রীর ক্ষেত্রে বিশেষ সমস্যা হলো এর আকারগত কাঠামো এবং শীর্ষক নির্বাচন। ক্যাটালগের ফাইলিং ব্যবহারকারীরা কিভাবে ক্যাটালগ দেখবে তার উপর নির্ভর করবে। নিম্নলিখিত শীর্ষকগুলি দিয়ে গ্রন্থেতর সামগ্রীর ক্যাটালগিং ফাইলিং করা সম্ভব, যেমন লেখক বা শিরোনাম, ফর্ম বা বিষয়। গ্রন্থেতর সামগ্রীর জন্য ক্যাটালগ কার্ডের কাঠামো ব্যবহারকারীদের শীর্ষক খোঁজার ধরনের উপর নির্ভর করে। অতএব উপরোক্ত উল্লেখিত 3টি শীর্ষকই আমরা ক্যাটালগ যখন তৈরি করব তখন আমরা ব্যবহার করব। AACR2R অনুসারে গ্রন্থেতর সামগ্রীর ক্যাটালগিং এর অন্য যে নিয়মগুলি আমাদের মনে রাখতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো বিভিন্ন ধরনের গ্রন্থেতর সামগ্রীর ক্যাটালগিং এর জন্য এই যে বিধানগুলো দেওয়া আছে AACR2 তে, সেখানে টিকা ক্ষেত্রকে কিন্তু বিভিন্নভাবে ব্যবহারের করতে বলা হয়েছে। অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুল অনুযায়ী গ্রন্থেতর সামগ্রীর ক্যাটালগিং এর জন্য বিশেষ প্রয়োজনীয়তাগুলি পূরণ করে এমন অন্যান্য ক্ষেত্রগুলি হলো উপাদান, মানে যেটা আমরা জেনারেল ম্যাটেরিয়াল ডেজিগনেশন বা স্পেসিফিক ম্যাটেরিয়াল ডেসক্রিপশন এরিয়া বলছি, মানে 3 নম্বর ক্ষেত্র যেটা, সেটা যেরকম ম্যাপের জন্য এই এরিয়াটা খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত হচ্ছে আকারগত বর্ণনা বা ফিজিক্যাল ডেসক্রিপশন এরিয়া। এখানে উপাদানের ভৌত বৈশিষ্ট্য, মানে ফিজিক্যাল ডেসক্রিপশন, যে ফিজিক্যাল ফিচার্স গুলো আছে সেগুলো দিতে হবে এবং সেই সরঞ্জামের যে ধরন সেটির উল্লেখ করতে হবে। আর একটি হচ্ছে অষ্টম এরিয়াতে যে ISBN এবং ISSN নাম্বার ব্যতীত অন্যান্য সংখ্যার রেকর্ডিং স্ট্যান্ডার্ড নাম্বার এবং প্রাপ্যতার শর্তাবলীর ক্ষেত্রে পরিবর্তে টিকা ক্ষেত্রে উল্লেখ করতে হবে। আমরা গ্রন্থের ক্ষেত্রে কি করতাম না, প্রাপ্যতার শর্তাবলী হিসেবে সেই বইটির দাম কি সেটা আমরা অষ্টম ক্ষেত্রে লিখতাম, কিন্তু এখানে প্রাপ্যতার শর্তাবলী ক্ষেত্রে আমরা কিন্তু ওই টিকা ক্ষেত্রে যে যদি কোনো রেকর্ডিং নাম্বার থাকে সেই নাম্বারটা কিন্তু টিকা ক্ষেত্রে লিখব। শুধুমাত্র ISBN বা ISSN নাম্বার যদি থাকে তবেই কিন্তু এটি আমাদের অষ্টম ক্ষেত্রে লেখা হবে। এবার বিভিন্ন যে ধরনের নন বুক মেটেরিয়াল আছে সেগুলো যদি এক একটা করে দেখে নিই, তাহলে প্রথম হচ্ছে আমরা যে কার্টোগ্রাফিক মেটেরিয়াল নিয়ে কাজ করব, সেই কার্টোগ্রাফিক মেটেরিয়াল বা মানচিত্রাঙ্কন উপকরণ যেগুলো, সেগুলোকে কিভাবে ক্যাটালগ করব সেই ব্যাপারে আমরা আলোচনা করব। মানচিত্রাঙ্কন উপকরণে বা কার্টোগ্রাফিক মেটেরিয়ালে পৃথিবীর যে কোনো মহাকাশীয় বস্তুর প্রতিনিধিত্বকারী সকল উপকরণ অন্তর্ভুক্ত থাকে, তা সম্পূর্ণ বা আংশিক হতে পারে, যেমন দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক মানচিত্র এবং পরিকল্পনা, বৈমানিক, নেভিগেশনাল এবং মহাকাশীয় চার্ট, অ্যাটলাস, গ্লোব, ব্লক ডায়াগ্রাম, মানচিত্রাঙ্কনের উদ্দেশ্যে আকাশ থেকে তোলা ছবি ইত্যাদি সবই কিন্তু এই কার্টোগ্রাফিক মেটেরিয়ালের মধ্যে পড়বে। এখানে তথ্যের প্রধান উৎস হলো বস্তুটি নিজেই বা এর যে ধারক বা কন্টেনার সেটি। মানচিত্রাঙ্কন উপকরণের ক্যাটালগিং বর্ণনার কাঠামো একটা যদি আলোচনা করি, তাহলে এই যে আমরা একটি ছবি দিচ্ছি মানে ক্যাটালগে, সেইভাবে আমরা লিখবো বেসিক্যালি। প্রথমে যেরকম গ্রন্থের ক্ষেত্রে করি, কল নাম্বার ফার্স্ট ইন্ডেনশনের বাঁদিকে এবং ফার্স্ট ইন্ডেনশনের পর যে ক্রিয়েটর বা রেসপন্সিবল যে আইটেমটির জন্য তার নামটি লেখা হয় এবং ডেসক্রিপশন এরিয়ায় প্রথমে টাইটেল। এখানে একটা নতুন এরিয়া যোগ হচ্ছে যেটা আমাদের বইয়ের ক্ষেত্রে ছিল না, যে GMD এরিয়া,
সেটা জেনারেল মেটেরিয়াল ডেসক্রিপশন ডেজিগনেশন, সেটি আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো। এরপর যদি প্যারালাল টাইটেল থাকে সেটি একটা সমান চিহ্ন দিয়ে এবং কোলন চিহ্ন দিয়ে আদার টাইটেল ইনফরমেশন স্ল্যাশ দিয়ে ফার্স্ট স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি এবং ইজ সাবসিকুয়েন্ট স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি আমরা কোলন দিয়ে দিয়ে লিখব। এবং সেকেন্ড যে ক্ষেত্র বা পার্ট, সেখানে কিন্তু আমরা স্টপ ড্যাশ দিয়ে এডিশন স্টেটমেন্ট এবং এডিশনের জন্য কোনো রেসপন্সিবিলিটি থাকলে সেটা স্ল্যাশ দিয়ে লিখব। তারপর তৃতীয় ক্ষেত্রে আমরা স্টপ ড্যাশ দিয়ে চলে যাব, যেখানে স্টেটমেন্ট অফ স্কেল এবং স্টেটমেন্ট অফ প্রজেকশন এগুলো আমাদের উল্লেখ করতে হবে। তারপর স্টপ ড্যাশ দিয়ে ফার্স্ট প্লেস অফ পাবলিকেশন, ডিস্ট্রিবিউশন এটসেট্রা আমরা উল্লেখ করে থাকবো। এবং ফোর্থ যে এরিয়া, সেটাতে যেরকম ডেট অফ পাবলিকেশন বা নেম অফ দ্য পাবলিশার এবং প্লেস অফ পাবলিকেশন, সেগুলোর উল্লেখ কিন্তু বইয়ের মতোই আমরা করে থাকবো। ফিজিক্যাল ডেসক্রিপশন এরিয়া, এখানে এক্সটেন্ট অফ আইটেম বলা হয়, এখানে ফিজিক্যাল ডেসক্রিপশন না বলে সেখানে যে ডাইমেনশন বা অ্যাকম্পানিং মেটেরিয়াল সেই সমস্ত ডিটেলস কিন্তু এর ভেতর থাকবে। এবং সিক্সথ এরিয়া স্টপ ড্যাশ দিয়ে ফিফথ এরিয়ার চেয়ে আলাদা করব এবং সেটি একটি ব্র্যাকেটের মধ্যে সিরিজের নামটি লিখব। সেভেন্থ এরিয়া নোটসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন জাতীয় নোট কিন্তু এখানে ক্যাটালগার ইচ্ছে করলে সেই যে ননবুক ম্যাটেরিয়াল তার সম্পর্কে যাবতীয় তথ্য এখানে দিতে পারেন, যেটি তিনি পাঠকদের জন্য প্রয়োজনীয় বলে মনে করবেন। এইট এরিয়াতে যেমন স্ট্যান্ডার্ড নাম্বার এবং টার্মস অফ অ্যাভেলেবিলিটি সেগুলো লেখা হয় এবং ট্রেসিং করা হয়। উদাহরণ যদি আমরা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ল্ড পলিটিক কাম কমার্শিয়াল উইথ ইয়ার অ্যান্ড সি রুটস একটা ম্যাপ, যেটা ভারত গ্রাফিক্স চণ্ডীগড় থেকে 1995 বেরিয়েছিল এবং স্কেল যেটা হচ্ছে 1:33 মিলিয়ন অ্যাপ্রক্সিমেট ধরা হয়েছে। আদার ইনফরমেশন এখানে কল নাম্বার দেওয়া হয়েছে, অ্যাক্সেশন নাম্বার এবং ম্যাপটির যে সাইজ ডাইমেনশন সেটি কিন্তু আমরা এখানে পাচ্ছি। তাহলে মেইন এন্ট্রি কিরকম হবে? মেন এন্ট্রিতে আমরা কল নাম্বার দেওয়ার পর ওয়ার্ল্ড ডট পলিটিক্যাল কাম কমার্শিয়াল উইথ ইয়ার অ্যান্ড সি রুটস, আমরা দেখুন এখানটায় যদি যাই সেখানে ওয়ার্ল্ড ডট যা ছিল টাইটেলটা হুবহু সেটা বসিয়ে দেওয়া হয়েছে। এর সঙ্গে জেনারেল জিএমডি যেটা সেটা বসানো হয়েছে থার্ড ব্র্যাকেটের মধ্যে, ম্যাপ লিখে স্টপ ড্যাশ দিয়ে স্কেলটি উল্লেখ করা হয়েছে এবং স্টপ ড্যাশ দিয়ে, এটা কিন্তু থার্ড এরিয়ায় যে স্কেল উল্লেখ করা হয়েছে, কারণ সেকেন্ড এরিয়ায় কোনো এডিশন বা এডিটরের নাম নেই, তাই আমরা সেকেন্ড এরিয়া এখানে কিছু বসাচ্ছি না, ডাইরেক্ট থার্ড এরিয়াতে চলে এসেছি এবং সেখান থেকে ফোর্থ এরিয়াতে চলে যাচ্ছি স্টপ ড্যাশ দিয়ে, যেখানে প্লেস অফ পাবলিকেশন চণ্ডীগড় লিখে কোলন দিয়ে পাবলিশারের নাম ভারত গ্রাফিক্স সেটা লেখা হয়েছে এবং কমা দিয়ে 1995 যে ইয়ার অফ পাবলিকেশন সেটা দেওয়া হয়েছে। এখানে যেহেতু এটি একটি ম্যাপ, তাই এখানে ফিজিক্যাল ডেসক্রিপশন এরিয়াতে সেটি বলে দিচ্ছে ওয়ান ম্যাপ, কোলন দিয়ে যেহেতু কালার ম্যাপ সেই কালারটা উল্লেখ করে দেওয়া হয়েছে, সেমিকোলন দিয়ে এর যে ডায়ামিটার মানে ডাইমেনশন যেটা ম্যাপে সেটি দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া যে ট্রেসিং এর ক্ষেত্রে আমরা সাবজেক্টটা ওয়াল ম্যাপ করেছি। তাহলে এখানে আইডেন্টি কার্ড আর একটি হবে, সেটি হচ্ছে সাবজেক্ট আইডেন্টি কার্ড এবং এখানে সাবজেক্ট আইডেন্টি কার্ডে ওয়াল ম্যাপ লিখে বাকিটা কিন্তু মেন এন্ট্রিতে যেরকম হয়েছে সেইভাবে করে দেওয়া হয়েছে। এর পরের যে ধরনের আমরা ননবুক মেটেরিয়াল নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শব্দ ধারণ উপকরণ বা সাউন্ড রেকর্ডিং। শব্দ ধারণ ক্যাটালগিং এ শব্দধ্বনি যে সমস্ত মাধ্যমে গৃহীত হয় সেই সব মাধ্যমের ক্যাটালগিং এর নিয়মাবলী অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলে দেওয়া আছে। এই রুলে ষষ্ঠ অধ্যায়ে যেসব নিয়মাবলী লিপিবদ্ধ করা আছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু এই শ্রেণীর উপাদানের আমরা ক্যাটালগ করব। তো এই জাতীয় উপাদানের পরিধি সমস্ত ধরনের শব্দ রেকর্ডিংকে অন্তর্ভুক্ত করে। এর উল্লেখযোগ্য মাধ্যমগুলি হলো ডিস্ক, টেপ, পিয়ানো রোল, ফিল্মের সাউন্ড রেকর্ডিং ইত্যাদি। এখানে তথ্যের প্রধান উৎস হলো এই আইটেম নিজেই এবং এর লেবেল বা এর ধারক। শব্দ ধারণ ক্যাটালগিং এর আকারগত বিবরণের ক্ষেত্রে নির্দিষ্ট উপাধি উল্লেখ করা প্রয়োজন, যেরকম সাউন্ড কার্ট্রিজ বা সাউন্ড ক্যাসেট ইত্যাদি। শব্দ ধরনের মাত্রা নিম্নলিখিতভাবে উল্লেখ করা যেতে পারে, যেমন সাউন্ড ডিস্ক। সাউন্ড ডিস্কের ক্ষেত্রে আমরা লিখবো ডায়ামিটার ইন ইঞ্চিস,
সাউন্ড ক্যাসেটের ক্ষেত্রে লিখবো ডাইমেনশনস অফ দ্য ক্যাসেট ইফ আদার দ্যান দ্য স্ট্যান্ডার্ড ডাইমেনশন। সাউন্ড টেপ রিলিজের ক্ষেত্রে আমরা লিখবো diameter of the reel in inches অথবা width of the tape if not a standard width। এইভাবে আমরা বিভিন্ন যে ধরনের সাউন্ড রেকর্ডিং হয় সেগুলোর কিন্তু বিভিন্ন রকম যে মাত্রা সেটাকে নির্ধারণ করতে পারবো, এবং এই মাত্রাগুলো কিন্তু আমাদের যে ফিজিক্যাল ডেসক্রিপশন এরিয়া বা আকারগত বিবরণের জায়গা, যেটা 5 নম্বর এরিয়া, সেখানে কিন্তু আমাদের দিতে হবে। শব্দ ধরন ক্যাটালগিং এর অন্যান্য আকারগত বিবরণের ক্ষেত্রে যা উল্লেখ করা প্রয়োজন সেগুলি হচ্ছে টাইপ অফ রেকর্ডিং, প্লেইং স্পিড, এছাড়া অ্যানালগ ডিস্ক কিনা বা সাউন্ড ট্র্যাক ফিল্ম কিনা, তার ট্র্যাক কনফিগারেশন কিরকম হবে, নাম্বার অফ ট্র্যাকস কতগুলো, নাম্বার অফ সাউন্ড চ্যানেল কিরকম, এই জাতীয় ইনফরমেশন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এই সাউন্ড রেকর্ডিং ক্যাটালগিং এর ক্ষেত্রে। এবার একটা উদাহরণ হিসেবে যদি আমরা দেখি মোটসার্টসের মাস্টারপিস ক্লাসিক্যাল, যেটা মিডাস থেকে নিউ দিল্লি 1987-এ বেরিয়েছে, সেই সেই রেকর্ডের যদি আমরা নিই, মানে ক্যাসেটের আর কি, বেসিক্যালি এটি একটি ক্যাসেট, সাউন্ড ক্যাসেট, এবং এর কল নাম্বার হচ্ছে একটা দেওয়া আছে, সঙ্গে অ্যাক্সেশন নাম্বার সেটিও দেওয়া আছে, এর ভেতর যে কন্টেন্ট মানে যা যা মিউজিক এখানে আছে সেটি দেওয়া আছে। দেখুন এখানে আপনারা 4টি মুভমেন্ট এখানে দেওয়া আছে, এবং এই যে ক্যাসেটটি সেটি 60 মিনিট ধরে চলবে, 60 মিনিটের একটি অডিও ক্যাসেট, যার 2টি ট্র্যাক আছে এবং স্টিরিওফোনিক সাউন্ড আছে। তো ক্যাসেটটি এটা বলা আছে যে এটি স্ট্যান্ডার্ড ডাইমেনশন। তাহলে এটি যখন আমরা মেইন এন্ট্রিতে নথিবদ্ধ করব, তাহলে এর কিন্তু শীর্ষক হবে মোটসার্টসের নামে, এবং যেখানে ডেসক্রিপশন এরিয়া সেখানে টাইটেলটি লিখবো মাস্টারপিস ক্লাসিক্যাল, থার্ড ব্র্যাকেট দিয়ে সাউন্ড রেকর্ডিং, যেহেতু এর জিএমডি সেটি লিখছি, স্ল্যাশ দিয়ে এর রেসপন্সিবিলিটি মোটসার্টসের, তাই তার নাম, স্টপ ড্যাশ দিয়ে একদম ফোর্থ এরিয়াতে চলে এসেছি, প্লেস অফ পাবলিকেশন দিল্লি, কোলন দিয়ে পাবলিশারের নাম, এবং যে ডেটে এটা পাবলিশ হয়েছিল সেই সালটা দেওয়া হয়েছে 1987। ফিজিক্যাল ডেসক্রিপশন এরিয়াতে বলা হয়েছে এটি একটি ক্যাসেট যেটা প্লেইং টাইম হচ্ছে 60 মিনিট, সেটি ব্র্যাকেটে দেওয়া হয়েছে। এরপর কোলন দিয়ে টাইপ অফ ক্যাসেট সেটা দেওয়া হয়েছে, এটা অ্যানালগ ক্যাসেট সেটি দিয়ে দিয়েছে, এবং কমা দিয়ে 2টি ট্র্যাক স্টিরিও এর আওয়াজ সেটিও আমাদের কিন্তু এখানে উল্লেখ করতে হয়েছে। নোট এরিয়াতে দেখুন, এখানে সপ্তম এরিয়া যেটা নোট এরিয়া, সেখানে যে 4টে কন্টেন্ট আমরা এখানে পাচ্ছি সেই কন্টেন্টগুলো উল্লেখ করে দেওয়া আছে। আর ট্রেসিং এ আমরা সাবজেক্ট হচ্ছে মিউজিক্যালস এবং টাইটেল। তো যে 2টি অ্যাডেড এন্ট্রি এখানে হবে, একটি হচ্ছে সাবজেক্ট অ্যাডেড এন্ট্রি, সেখানে মিউজিক্যালস দিয়ে বাকি কার্ডটি একই রকম হচ্ছে মেন এন্ট্রির মতো, আর অ্যাডেড এন্ট্রির সময় মাস্টারপিস ক্লাসিক্যাল, যেটা অ্যাডেড এন্ট্রির মতো মানে মেন এন্ট্রির মতো একই ক্লাস, মানে যেরকম যা যা ডেসক্রিপশন দেওয়া হয়েছে সেগুলো এখানে লিখতে হবে। এর পরের যে ধরনের নন বুক ম্যাটেরিয়াল নিয়ে আমরা কাজ করছি সেটি হচ্ছে মোশন পিকচার্স এবং ভিডিও রেকর্ডিং। মোশন পিকচার এবং ভিডিও রেকর্ডিং এর পরিধির মধ্যে রয়েছে সম্পূর্ণ চলচ্চিত্র এবং অনুষ্ঠান সংকলন, ট্রেলার, সংবাদ প্রচার এবং সংবাদচিত্র, স্টক শেয়ার এবং অসম্পাদিত বিভিন্ন চলচ্চিত্রের উপাদান। তথ্যের প্রধান উৎস হলো আইটেমটি এবং এর ধারক বা কন্টেনার। অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুল অনুযায়ী মোশন পিকচার্স এবং ভিডিও রেকর্ডিং এ ক্যাটালগিং সংক্রান্ত নিয়মাবলী 7ম অধ্যায়ে বর্ণিত করা আছে। মোশন পিকচার ও ভিডিও রেকর্ডিং এর উৎপাদনগত বিবরণের ক্ষেত্রে যা উল্লেখ করার প্রয়োজন সেটি হলো এটি কি ধরনের, মানে স্পেসিফিক ডেসক্রিপশন, যেমন ফিল্ম ক্যাসেট বা ফিল্ম রিল বা ভিডিও লুপ বা ভিডিও লিপ, এগুলো উল্লেখ করা দরকার। মোশন পিকচার এবং ভিডিও রেকর্ডিং এর আকারগত বিবরণের ক্ষেত্রে যা উল্লেখ করা প্রয়োজন সেগুলো হচ্ছে এর সাউন্ড ক্যারেক্টারিস্টিক্স কি, কালার কি, প্রজেকশন স্পিড কি, অ্যাসপেক্ট রেশিও বা স্পেশাল প্রজেকশন ক্যারেক্টারিস্টিক্স যদি থাকে সেটা কিরকম, সেগুলো উল্লেখ করা দরকার। উদাহরণ হিসেবে যদি দেখি, একটা যদি ভিডিও ক্যাসেট আমরা ধরুন ক্যাটালগিং করছি, ভিডিও ক্যাসেটের হচ্ছে টাইটেল হচ্ছে S.R. Ranganathan, The Man and His Mission, written, produced and directed by Randhur Gai,
এবং ভিডিও ডকুমেন্টারি স্পন্সর্ড বাই সারদা রঙ্গনাথন এন্ডাওমেন্ট ফর লাইব্রেরি সায়েন্স। এখানে আদার ইনফরমেশনে আমরা কল নাম্বার, অ্যাক্সেশন নাম্বার, ভিডিওটি কতক্ষণে সেটি পাচ্ছি 25 মিনিটের, ভয়েস কল সেটাও পাচ্ছি পিসি রামাকৃষ্ণের, ক্রেডিট, ভিডিওগ্রাফির এডিটর, প্রজেক্ট কোঅর্ডিনেটর, এগুলো দিয়ে দেওয়া আছে এখানে। দেখুন, যখন আমরা এটির মেন এন্ট্রি করছি, সেই মেন এন্ট্রিটা হচ্ছে কিন্তু অথর বা যে প্রডিউসার তার নামে। তার নাম হচ্ছে গাই রেন্ডোর, সেই জন্য তার নামটা আগে দিয়ে দিলাম। এবং তার আন্ডারে ডেসক্রিপশন এরিয়াতে কিন্তু টাইটেল প্রথমে লেখা হচ্ছে, তারপর জিএমডিটা লিখছি ব্র্যাকেটের মধ্যে, এবং স্ল্যাশ দিয়ে যে রান্ধোর গাই যে ভূমিকা পালন করেছে সেই ভূমিকাগুলো উল্লেখ করেছি, রিটেন, প্রডিউস অ্যান্ড ডাইরেক্টেড বাই বলে। তারপর স্টপ ড্যাশ দিয়ে চতুর্থ এরিয়াতে ব্যাঙ্গালোর কথাটি উল্লেখ করেছি, কোলন দিয়ে কিনি ভিস্তা ক্রিয়েশন যে প্রোডাকশন হাউস তার নাম, এবং কোলন দিয়ে এই কমা দিয়ে 1992 ইয়ার অফ পাবলিকেশন এটা বের করেছি। ফিজিক্যাল ডেসক্রিপশন এরিয়াতে এটি একটি ক্যাসেট সেটা বলা হয়েছে, 25 মিনিটের ক্যাসেট সেটাও বলা হয়েছে, কোলন দিয়ে এটা কালারফুল সেটাও আমরা উল্লেখ করে দিয়েছি। নোট এরিয়াতে যে বিভিন্ন ক্রেডিট গুলো যাদের গেছে, মানে ভয়েস কে দিয়েছেন, ভিডিওগ্রাফি কে করেছেন, এডিটর কে বা প্রজেক্ট কোঅর্ডিনেটর কে, সেগুলো আমরা উল্লেখ করে দিয়েছি। আর এর সঙ্গে আমাদের মানে যেহেতু এই কার্ডটি মানে ট্রেসিং অবধি না গিয়ে তার আগেই শেষ হয়ে গেছে, সেই জন্য আমরা আরেকটি মেন এন্ট্রি কার্ড এর সঙ্গে কন্টিনিউয়েশন কার্ড করছি। সেখানে আমরা যে প্রডিউসার তার নামটিও দিচ্ছি, এস আর রঙ্গনাথন, দ্য ম্যান ইন মিশন, এটি টাইটেল, তার যে স্পন্সর্ড সেই সারদা রঙ্গনাথন এন্ডাওমেন্ট ফর লাইব্রেরি সায়েন্স এই উল্লেখটি করছি, ভিডিও ডকুমেন্টারি হিসেবে এটিকে দেখিয়েছি, রঙ্গনাথন বায়োগ্রাফি হচ্ছে সাবজেক্ট এবং টাইটেল। এই দিয়ে আমরা আরো দুটো অ্যাডেড এন্ট্রি কার্ড করতে পারি। গ্রাফিক উপকরণ, এবং গ্রাফিক উপকরণ বলতে আমরা বলতে পারছি যে এর মধ্যে রয়েছে 2D শিল্পের মূল এবং প্রতিলিপি, চার্ট, আলোকচিত্র, প্রযুক্তিগত অঙ্কন, স্লাইড, ফিল্ম স্ট্রিপ, রেডিওগ্রাফ ইত্যাদি। তো এই জিনিসগুলো দেখুন কি কি আমরা করতে পারি, আর্ট অরিজিনাল, আর্ট প্রিন্ট, চার্ট, ফিল্ম স্ট্রিপ, পোস্টার, স্লাইড, এগুলো কিন্তু সব গ্রাফিক আর্টের মধ্যে আসবে। উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, টেলিম্যাটিক্স ফর লাইব্রেরিজ, জন রিভস, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলি, 1992। এটা কি বলেছে না, এটা হচ্ছে একটি ছ কালার ট্রান্সপারেন্সির একটা সেট, 6টি কালার ট্রান্সপারেন্সি। এর সাইজ হচ্ছে 22 by 25 সেন্টিমিটার, এবং এটি যারা এলআইএস এডুকেশনের সঙ্গে যুক্ত সেই সমস্ত লার্নারদের জন্য তৈরি হয়েছে। মেন এন্ট্রিতে দেখুন অথরের নাম দিয়ে আমরা করছি, এবং তার সঙ্গে ডেসক্রিপশনে আমরা টাইটেলটা দিচ্ছি। এইটা যে কম্পিউটার ফাইল, তাই আমরা এই কম্পিউটার ফাইলটি কিন্তু উল্লেখ করে দিয়েছি জিএমডির ক্ষেত্রে। ডিজাইন, রিটেন অ্যান্ড প্রডিউসড বাই মাইক লায়েট, যিনি অথর তার নাম দেওয়া হয়েছে। এটি কি স্পেসিফিক, এটি একটি কম্পিউটার প্রোগ্রাম, সেটা দিয়ে দেওয়া হয়েছে। এরপর ফোর্থ এরিয়াতে দেখুন, প্লেস অফ পাবলিকেশন লন্ডন, অ্যাসলিপ থেকে এটা বেরিয়েছিল তাই এটা অ্যাসলিপ অ্যাজ এ পাবলিশার নাম দেওয়া হয়েছে, এবং 1995 এটা বেরিয়েছিল সেটি উল্লেখ করা হয়েছে। এখানে ফিজিক্যাল ডেসক্রিপশন এরিয়াতে বলা হয়েছে এটি 2টি ডিস্কের, ডাবল সাইডেড এবং ডাবল ডেন্সিটি, এবং এটা কিন্তু 3.5 ইঞ্চি এর উইথ, সেটাই উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং পুরো লেখা যেহেতু একটি কার্ডে লেখা সম্ভব হয়নি, তাই অপর কন্টিনিউড কার্ডে মেন এন্ট্রি আরো লেখা হয়েছে। এইটি যেহেতু কম্পিউটার ফাইল, সেই জন্য এই কম্পিউটার ফাইলটা রান করতে হলে কি কি ধরনের সিস্টেম রিকোয়ারমেন্ট দরকার সেটি কিন্তু নোট এরিয়াতে উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং এর সাথে আমরা কিন্তু 3টি অ্যাডেড এন্ট্রি কার্ড করতে পারবো। একটি হচ্ছে সাবজেক্ট, সেটি হচ্ছে ইন্টারনেট, আর টাইটেল এবং যে প্রডিউসার অ্যাসলি তার নাম দিয়েও কিন্তু আমরা আরেকটি অ্যাডেড এন্ট্রি কার্ড করতে পারি। পরবর্তী যে ফর্মটা নিয়ে আমরা আলোচনা করব ননবুক ম্যাটেরিয়ালে, সেটা হচ্ছে মাইক্রোফর্মস। মাইক্রোফর্মের মধ্যে রয়েছে মাইক্রোফিল্ম, মাইক্রোফিশ, মাইক্রো অপাক এবং অ্যাপাচার কার্ড। মাইক্রোফিল্ম, মাইক্রোফিশ এবং মাইক্রো অপাকগুলি প্রধান যে তথ্য, সেই তথ্যের প্রধান উৎস হলো তাদের শিরোনামের ফ্রেম। কিন্তু
অ্যাপারচার কার্ডের ক্ষেত্রে এটির একটি শিরোনাম কার্ড বা কার্ডটি নিজেই এর তথ্যের মূল উৎস। মাইক্রোফর্মসের উৎপাদনগত বিবরণের ক্ষেত্রে যা উল্লেখ করা প্রয়োজন সেগুলো হচ্ছে কি ধরনের মেটেরিয়াল, যেমন কার্টোগ্রাফিক মেটেরিয়াল হলে সেটা ম্যাথমেটিক্যাল ডেটা কিনা, বা কোনো মিউজিক বা সিরিয়াল যদি হয়, মিউজিকের ক্ষেত্রে ফিজিক্যাল প্রেজেন্টেশন অফ মিউজিক কি সেটা লেখা দরকার। সিরিয়ালের ক্ষেত্রে কোনো নিউমেরিক অর্ডার বা ক্রোনোলজিক্যাল অর্ডার যদি থাকে সেগুলো দেওয়া দরকার। মাইক্রোফর্মসের আকারগত বিবরণের ক্ষেত্রে আরো যা উল্লেখ করা প্রয়োজন সেটা হচ্ছে এটি কি জাতীয়, মানে এটা কিন্তু আমাদের এই থার্ড এরিয়াতে লিখতে হবে যে অ্যাপারচার কার্ড বা মাইক্রোফিশ বা মাইক্রোফিল্ম, সেগুলো উল্লেখ করতে হবে। এবার এটা যদি একটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে দিল্লি থেকে বেরিয়েছিল, ম্যানেজার অফ পাবলিকেশন বের করেছিল 1978-এ ইন্ডিয়ান লেবার ইয়ারবুক, লেবার ব্যুরো, মিনিস্ট্রি অফ লেবার থেকে বেরিয়েছিল। এর আদার ইনফরমেশন আমরা পাচ্ছি এর কল নাম্বার, অ্যাক্সেশন নাম্বার। এটি ফিল্ম করেছিল হচ্ছে আইডিসি ক্যামেরা ইউনিট, ওয়াশিংটন ডিসি, ইউএসএ, আর প্রডিউসড বাই ইন্টার ডকুমেন্টেশন কোম্পানি লিস্টেড নেদারল্যান্ডে। রিডাকশন রেশিও হচ্ছে 1:19 and 1 microfiche containing 47 pages, মানে এটা ফ্রেম এবং এটি নেগেটিভ। তো মেইন এন্ট্রিটা দেখুন যে দেশের ইন্ডিয়া, কারণ এটি যেহেতু আমাদের কর্পোরেট বডির আন্ডারে আসছে, কারণ একটি ডিপার্টমেন্ট, সরকারি ডিপার্টমেন্ট থেকে এটি বেরিয়েছে, সেই জন্য আমি দেশের নাম এবং মিনিস্ট্রি অফ লেবার এবং লেবার ব্যুরো যে অফিস, সেইগুলো যখন কর্পোরেট বডি গ্রন্থের ক্ষেত্রে করি, এখানেও সেইভাবে এই শীর্ষকটি রচনা করেছি। ভেতরে কিন্তু পুরো যে টাইটেল সেটি লিখেছি এবং তারপর জিএমডি থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়ার পর স্ল্যাশ দিয়ে প্রডিউসার যে তার নামটা দেওয়া হয়েছে, লেবার ব্যুরো, মিনিস্ট্রি অফ লেবার। এরপর এটি যে পাবলিশার তার প্লেস অফ পাবলিকেশন এবং পাবলিশারের নাম দেওয়া হয়েছে এবং যে বছর এটি প্রকাশিত হয়েছে সেই 1978 উল্লেখ করা হয়েছে। এটি একটি মাইক্রোফিশ যেটাতে 47টি ফ্রেম আছে, যেগুলো নেগেটিভ, সেটি আমরা ফিজিক্যাল ডেসক্রিপশন এরিয়ায় লিখেছি। এটা লো রিডাকশন রেট বলে আমরা নোট এরিয়াতে এটি উল্লেখ করে দিয়েছি এবং নোট এরিয়াতে আরো উল্লেখ করা হয়েছে ইট ইজ প্রিন্ট বাই আইডিসি ক্যামেরা ইউনিটস, ওয়াশিংটন। এখানে দেখুন যেহেতু কার্ডটি শেষ হয়ে যাচ্ছিল বলে ট্রেসিংটি আমরা আরেকটি কন্টিনিউড কার্ডে করেছি এবং এখানে যে সাবজেক্ট সেটি করেছি ওয়ার্কিং ক্লাস ড্যাশ ইন্ডিয়া দ্য স্ট্যাটিস্টিক্স, অথবা এর আরেকটি সাবজেক্ট হতে পারে লেবার সাপ্লাই ড্যাশ ইন্ডিয়া। এই দুটো সাবজেক্ট এখানে আছে, ফলে দুটি সাবজেক্টের দুটো অ্যাডেড এন্ট্রি কার্ড হবে, একটি টাইটেল দিয়ে আবার অ্যাডেড এন্ট্রি কার্ড হবে। এছাড়া ইন্টার ডকুমেন্ট আইডিসি যে কোম্পানি যারা এটা প্রডিউসার, তাদেরকে দিয়ে আরেকটি অ্যাডেড এন্ট্রি কার্ড তৈরি হবে। এবার এই গ্রন্থেতর সামগ্রী ক্যাটালগ করার বেশ কিছু চ্যালেঞ্জ আছে। বিভিন্ন ধরনের সামগ্রীর জন্য আলাদা আলাদা নিয়ম, সেই জন্য সমস্ত নিয়ম জানা দরকার। টেকনোলজি খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে, ফলে এই যে ক্যাটাগরি গুলো আমরা ভাগ করছি, সেই ক্যাটাগরির সঙ্গে কিন্তু নতুন ক্যাটাগরি অ্যাড হচ্ছে এবং তার নিয়ম কিভাবে ক্যাটালগ করতে হবে সেগুলো কিন্তু এএসইআর 2R কিন্তু অত দ্রুত ইনক্লুডেড হচ্ছে না, ফলে একটা গ্যাপ থেকে যাচ্ছে। আর এই সম্পদের কিন্তু সীমিত সীমাবদ্ধতাও আমাদের এক কাজ কঠিন করে তুলছে, ক্যাটালগদের কাজ কঠিন করে তুলছে। ইন কনক্লুশন, আমি এটাই বলতে চাই যে অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুল অনুযায়ী যে গ্রন্থেতর সামগ্রী বা ননবুক মেটেরিয়ালের ক্যাটালগিং আমাদের লাইব্রেরির যে ব্যবস্থাপনা সেটাকে আরো সুদৃঢ় করে এবং আরো কার্যকর করে তোলে। সঠিক ক্যাটালগিং যদি আমরা করি এই ননবুক মেটেরিয়ালগুলোর, তাহলে কিন্তু যারা ব্যবহারকারী তাদের জন্য সঠিক তথ্য সঠিক সময়ে খুঁজে পাওয়া সহজ হবে। ধন্যবাদ।